নির্জন একটা খালি বাড়িতে দুইটি জ্বলন্ত লাশ, অন্যদিকে একটি বাচ্চা মেয়েকে কেউ কিডন্যাপ করতে চায়। দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কি, কে আর কেনই বা এগুলো করছে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। মুভির শেষে থাকা টুইস্ট আপনাদের আশা করি ভালোই লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষার সদ্য মুক্তি পাওয়া মুভি সাবরি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে একটি মেন্টাল হসপিটাল দেখানো হয়, যেখানে রাত হওয়ার পরে সেখানকার সিকিউরিটি গার্ড এবং ওয়ার্ড মেম্বাররা যার যার মতো শুয়ে পড়ার প্রিপারেশন নিচ্ছিল। মেন্টাল হসপিটালের লাইট অফ হওয়ার সাথে সাথে সেখানে সুরিয়া নামের একজন মেন্টাল পেশেন্টকে দেখানো হয় যে এখনো ঘুমায়নি। সুরিয়া লাইট অফ হওয়ার অপেক্ষা করছিল। লাইট অফ হওয়ার সাথে সাথে সে বিছানা থেকে উঠে পড়ে এবং বাইরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে। সেখানেই সুরিয়া বক্সের ভেতরে একটি কুড়াল দেখতে পায়। সেটা একটি কাচের বক্স ছিল, তাই সেটা ভেঙে কুড়ালটি সে নিয়ে নেয়। আর এই কাঁচ ভাঙার শব্দ পাশে থেকে অন্য একজন সিকিউরিটি গার্ড শুনতে পেয়ে যায়। দৌড়ে এসে দেখতে পায় সিকিউরিটি বক্স থেকে কেউ কুড়ালটা ভেঙে নিয়ে গেছে। সাথে সাথে সে সিকিউরিটি অ্যালার্মটা বাজিয়ে দেয় সেই সিকিউরিটি গার্ড। অ্যালার্ম শুনতে পেয়ে সব সিকিউরিটি গার্ডরা একত্র হয় এবং মেন্টাল হসপিটালের সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। সুরিয়া তার হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেই সিকিউরিটি গার্ডদের সে কিছুই করে না, বরং লুকিয়ে সেই মেন্টাল হসপিটাল থেকে সে বাইরে বের হয়ে আসে। রাস্তায় একজন অটোওয়ালাকে বসে থাকতে দেখে। তার হাতে থাকা কুড়ালটি দিয়ে অটোওয়ালাকে আহত করে সুরিয়া অটোটি নিয়ে চলে আসে একটি হসপিটালে এবং লুকিয়ে সেই হসপিটালের রেকর্ড রুমে চলে আসে। সেখানে সে কিছুক্ষণ ধরে একটা ফাইল খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরে অবশেষে সে একটি ফাইল খুঁজে পায়। ফাইলটা দেখার পরে সুরিয়া অনেকটাই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেই রেকর্ড রুমে একজন নার্স চলে আসে। এতে শব্দ পেয়ে সুরিয়া ভয় পেয়ে যায় এবং তার হাতে থাকা ফাইলটি পড়ে যায়। ফাইল পড়ার শব্দে সেই নার্স কিছুটা টের পেয়ে যায়। তার সন্দেহ হয়। সে সামনেরটা দিকে যেয়ে খুঁজতে থাকে যে রেকর্ড রুমে কেউ এসেছে কিনা। নার্সরা যখন সেখানে যায়, সুরিয়া তাকে মুখ চেপে ধরে। ঠিক সেই সময়টাতে রেকর্ড রুমের সামনে একজন ডক্টর এবং অন্য একজন নার্স কথা বলছিল। সেই নার্সটি তাদের ইশারা করার চেষ্টা করে, যেহেতু সুরিয়া তার মুখ চেপে ধরেছিল। কিন্তু সেই ডক্টর আর বন্দি নার্সের কোনো কথাই তারা শুনতে পায় না। তারা সেখান থেকে চলে যায়। অবশেষে সুরিয়া সেই নার্সকে অজ্ঞান করে ফেলে এবং সেই রুমে থাকা অন্য একজন মেল নার্সের পোশাক পরে বাইরে বের হয়ে আসে। এছাড়া সেই অজ্ঞান হওয়া নার্সকে ডেড বডির মতো সাজিয়ে সুরিয়া হসপিটালের বাইরে নিয়ে আসে সবার চোখের সামনে দিয়ে। এরপরেই সুরিয়া একটি নির্জন বাড়িতে চলে আসে, যেখানে আগে থেকেই সে আরও একজন লোককে বন্দি করে রেখেছিল। লোকটি সুরিয়াকে দেখেই ভয় পেয়ে যায়। সুরিয়া সেই হাত পা বাঁধা লোকটির মুখ খুলে দেয় এবং তাকে কিছু ছবি দেখায়। জিজ্ঞেস করে, এরা কোথায় রয়েছে আমাকে বলো। কিন্তু লোকটি ভয়ে ভয়ে বলে, আমি জানি না এরা কোথায় রয়েছে। এতে প্রচণ্ড রেগে যায় সুরিয়া। সেই বাধা লোকটি এবং নার্সের গায়ে পেট্রোল ঢেলে তাদেরকে জীবন্ত সেখানে জ্বালিয়ে দেয়। আর রুম থেকে বের হতে হতে সুরিয়া বলে, সঞ্জনা, তুমি কোথায় আছো? তুমি যে জায়গায় থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। পরের দৃশ্যে সঞ্জনাকে দেখানো হয়। সঞ্জনাকে দেখা যায় সে জঙ্গলের ভেতরে এলোপাতাড়িভাবে দৌড়াচ্ছিল। কেউ তাকে মারতে আসছিল, কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা সময় সঞ্জনা হোঁচট খেয়ে পড়ে যায়। সঞ্জনা পায়ে খুব ব্যথা পায়, সে আর দৌড়াতে পারছিল না। তখনই তার সামনে একজন লোক চলে আসে। সঞ্জনা তাকে দেখে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মারতে চাও? ঠিক তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, সঞ্জনা নিজেই। ঠিক তখনই সঞ্জনার ঘুমটা ভেঙে যায়। বাসে বসে সঞ্জনা এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। সঞ্জনা এরপরে বাস থেকে নেমে যায়। সঞ্জনা তার মেয়েকে নিয়ে এই শহরে এসেছে তার এক ফ্রেন্ডের কাছে। আসলে সঞ্জনা এবং তার মেয়ে আগে মুম্বাইতে থাকতো, কিন্তু তারা এই শহরে নতুন করে শিফট হয়ে যায়। আর এই শহরে সঞ্জনার একমাত্র পরিচিত মানুষদের মধ্যে রয়েছে সেই ফ্রেন্ড। এই জন্য সঞ্জনা তার কাছেই চলে আসে। সঞ্জনার ফ্রেন্ড তাকে পিক আপ করে নিয়ে যায়। বাসায় আসার পরে দেখা যায় সঞ্জনাকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজি করতে, কিন্তু সঞ্জনা যে জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিল আগে থেকেই তাকে না করে দেওয়া হয়। আসলে সঞ্জনা তার ডিগ্রিটা কমপ্লিট করেনি, তাই প্রপার সার্টিফিকেট না থাকার কারণে সঞ্জনাকে আগেই ডিসকোয়ালিফাইড করে দেয় কোম্পানিগুলো। সঞ্জনার ফ্রেন্ড গীতা এই অবস্থা দেখে সঞ্জনাকে বলে, ইস, তুমি যদি তোমার ডিগ্রিগুলো কমপ্লিট করে ফেলতে তাহলে আজকে তোমাকে আর এই দিন দেখতে হতো না। তুমি খুবই ব্রাইট স্টুডেন্ট ছিলে, কিন্তু হঠাৎ করেই যে তোমার কি হলো, আরিফরিন্দের প্রেমে পড়ে গেলে, এরপরেই সবকিছু ভুলে গেলে। আর সেই আরিফরিন্দের প্রেমে পড়ে তুমি তোমার পড়ালেখাটাও বাদ দিয়ে দিলে, এমনকি নিজের ঘরও ছেড়ে দিলে। এখন এই অবস্থা তোমার। তুমি একজন সিঙ্গেল মাদার।
এভাবে চাকরি ছাড়া তুমি তোমার মেয়েকে নিয়ে কিভাবে থাকবে? আর যেহেতু তুমি তোমার ডিগ্রি কমপ্লিট করনি, তাই চাকরি পেতেও তোমার অনেক সমস্যা হবে। তাই আমার কথা মেনে নাও, তুমি আরবিন্দের সাথে সমঝোতা করে ফেলো। এতে সঞ্জনা প্রচন্ড রেগে যায়। সে গীতাকে বলে, এই শহরে আমি নতুন এসেছি, কাউকে চিনি না, তাই তোমার এখানে এসেছি, না হলে আমি এখানে আসতাম না। আর আমি কথা দিচ্ছি তোমাকে, 2 দিনের মধ্যে আমি চাকরি ঠিক করে এখান থেকে চলে যাব। কিন্তু এরপরেও তুমি আরবিন্দের কথা আর কখনো বলবে না। আমি আমার মেয়েকে নিয়ে ঠিক চলে যেতে পারবো। এরপর দিন থেকে সঞ্জনা কোম্পানিগুলোতে নিজে চলে যায় এবং তাদেরকে খুলে বলে কেন সে ডিগ্রি কমপ্লিট করতে পারেনি। এছাড়া চাকরি দিলে সে ভালোভাবে করতে পারবে এটাও তাদের বোঝায়, কিন্তু কোনো কোম্পানি তাকে অ্যাকসেপ্ট করে না। হঠাৎ করেই একটা কোম্পানির ম্যানেজার তাকে চাকরির অফার দেয় এবং বলে কালকে থেকেই তুমি জয়েন করতে পারো। কথা শুনে সঞ্জনা খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই সেই ম্যানেজার সঞ্জনাকে বলে, তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাও এবং তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। যদি মাঝে মধ্যে তোমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে কল দেব, কারণ আমি মাঝে মধ্যে একা থাকি। সঞ্জনা কিছুটা ইতস্ত করে, সে বুঝতে পারে ম্যানেজারের উদ্দেশ্য। এরপরেও সে নাম্বারটা দেয়, কারণ সঞ্জনার চাকরিটা অনেক দরকার ছিল। সে ভাবে ম্যানেজারকে সে পরে ম্যানেজ করে নেবে, কিন্তু পরক্ষণেই সে ম্যানেজার বলে, কালকে তোমাকে আমার সাথে একটি হোটেলে যেতে হবে, আমরা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটাবো। তখনই সঞ্জনা বুঝে যায় যে এই ম্যানেজার কত নিচু মন মানসিকতার। তাই সঞ্জনা চাকরিটা সেখানেই রিজেক্ট করে দিয়ে চলে আসে। এরপরে অন্য এক জায়গায় যখন সঞ্জনা যায় চাকরির জন্য, সেখানেও তার চাকরিটা মোটামুটি পাকা হয়ে যায়, কিন্তু সেই ম্যানেজার তাকে 1 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে। এতে সঞ্জনা পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার কাছে এই মুহূর্তে এত টাকা ছিল না, যার ফলে সঞ্জনার সেই চাকরিটাও হাতছাড়া হয়ে যায়। সারাদিন এইভাবে ঘোরাঘুরির পরে একটা সময় সঞ্জনা খুবই হতাশ হয়ে যায়। সে বাড়ি ফিরে আসে এবং তার ফ্রেন্ড গীতাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে গীতা সঞ্জনাকে বলে, ঠিক আছে, অরবিন্দের কাছে তুমি হেল্প না চাও, তার কাছে ফিরে না চাও, তুমি রাহুলের কাছে তো হেল্প চাইতে পারো, তার সাহায্য নিতে পারো। সঞ্জনা জিজ্ঞেস করে কোন রাহুল, সে আসলে চিনতেই পারছিল না। গীতা তখন তাকে মনে করিয়ে দেয় কলেজে সেই রাহুল যে তোমার প্রতি সবসময় ফিদা ছিল। রাহুল এখন এই শহরের একজন নামকরা লয়ার, সে তোমাকে অবশ্যই সাহায্য করতে পারবে। গীতা আরো বলে, সেই দিন একটি পার্টিতে রাহুলের সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে তখনও তোমার কথাই জিজ্ঞেস করেছে। পুরোটা পার্টির সময় জুড়ে সে শুধু তোমার কথাই জিজ্ঞেস করেছে, তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো। আমি জানি ও এখনো তোমাকে পছন্দ করে, তুমি যদি ওর কাছে হেল্প চাও ও তোমাকে ফেরাতে পারবে না। আইডিয়াটা ভালো লাগে সঞ্জনার। পরদিনই সঞ্জনা চলে যায় তার মেয়েকে নিয়ে একটি বড় স্কুলে তাকে অ্যাডমিশন করানোর জন্য। যদিও তার এখনো চাকরি ছিল না, কিন্তু তারপরও সঞ্জনা চায় তার মেয়ে ভালো একটি স্কুলে পড়ুক। সেখানে সঞ্জনার মেয়ের স্কুলে অ্যাডমিশন নেওয়ার সময় সঞ্জনাকে জিজ্ঞেস করা হয় তার পেশা কি, সে কি করে। তখনই সে বলে এখনো তার চাকরি হয়নি, কিন্তু সে চাকরি খুঁজছে। এটা শোনার পরে তারা সেখানে রিয়ার অ্যাডমিশন করাতে চায় না, কিন্তু সঞ্জনা বলে সে খুব শীঘ্রই চাকরিটা নিয়ে নেবে। কিন্তু সেই ম্যাডাম বলে, বুঝতে পারছি, কিন্তু এখানে কস্টটা অনেক বেশি, আপনি বহন করতে পারবেন তো। সঞ্জনা বলে, সবার আগে আমার মেয়ের পড়াশোনা, আমি ঠিক সময় মতো সবকিছু পরিশোধ করে দেব। অবশেষে সব কথা শোনার পরে সেখানে রিয়ার অ্যাডমিশন করানো হয়। এরপরেই রাহুলকে দেখানো হয়, যে ছিল খুব ভালো মনের একজন মানুষ, সে সবসময় গরিব দুঃখীদের সাহায্য করত। ঠিক তখনই কোর্টের ভেতরে সঞ্জনা আসে তার সাথে দেখা করতে। রাহুল সঞ্জনাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সঞ্জনাকে দেখে রাহুল একগাদা প্রশ্ন করে বসে, তুমি কেমন আছো, এতদিন কোথায় ছিলে, কি করছো, এখানে কিভাবে আসলে। সঞ্জনা অবশেষে তাকে ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেয়। এছাড়া আরবিন্দের সাথে এখন তার যে সম্পর্কটা সেটাও খুলে বলে, এবং এখন তার যে একটি চাকরি দরকার সেটাই রাহুলকে বলে। রাহুল সবকিছু শোনার পরে বলে, এই শহরে আমার অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, আমি তাদের অনেক সাহায্য করেছি, নিশ্চয়ই তারা আমার কথা ফেলতে পারবে না। পরে রাহুল বড় একটা কোম্পানির ঠিকানা দেয় সঞ্জনাকে এবং সেখানে যেতে বলে। সে বলে, আমি সেই লোকের সাথে কথা বলে রাখবো, তুমি যাও। এভাবে সঞ্জনা কয়েকটা কোম্পানিতে যায়, কিন্তু সেখানেও তার চাকরি হয় না। একদিন একটা কোম্পানিতে যাওয়ার সময় সে একজন সিঙ্গেল মাদারকে দেখতে পায়, যে রাস্তার পাশে বসে তার মেয়েকে নিয়ে খেলছিল। তখনই তার পুরনো দিনের কিছু কথা মনে পড়ে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সঞ্জনা যখন একেবারেই ছোট ছিল, সঞ্জনার মা তাকে প্রচন্ড ভালোবাসতো। আর একটু বড় হওয়ার পরপরই সঞ্জনার মা তাকে ক্লাসিক ডান্স শিখিয়ে দেয়। আর স্কুলের ফাংশনে সঞ্জনা সেই ডান্সটাই পারফর্ম করে, কিন্তু তার ডান্স শেষ হওয়ার পরে তার ডান্স দেখে কেউ হাততালি দেয় না। এতে ছোট্ট মেয়ে সঞ্জনার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ করেই সে বাড়ি ফিরে আসে। মন খারাপ দেখে সঞ্জনার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে।
সঞ্জনা বলে, তুমি আমাকে যে নাচটা শিখিয়ে দিয়েছিলে আমি স্কুলে সেভাবেই নাচলাম, কিন্তু কেউ নাচ দেখার পরে হাততালি দিল না, তাদের মনে হয় আমার নাচটা ভালো লাগেনি একেবারে। তখনই সঞ্জনার মা তাকে বোঝায়, যখনই তুমি কোনো কাজটা করবে তখন সেটা নিজের জন্য করবে, নিজের মন থেকে করবে, তাহলেই দেখবে সবার কাছে ভালো লাগবে। এরপর থেকে সঞ্জনার মা তাকে আরো ভালোভাবে ক্লাসিক ডান্সগুলো শেখাতে থাকে। আর ধীরে ধীরে সঞ্জনা বড় হয়। কিছুটা বড় হওয়ার পরে সঞ্জনা আবারও তার স্কুলের ফাংশনে সেই ক্লাসিক ডান্স পারফর্ম করে। এবার সবাই তার ডান্স থেকে খুব খুশি হয়, এমনকি সে প্রথম পুরস্কারও জিতে নেয়। এতে সঞ্জনা অনেক খুশি ছিল। আর এই খুশির খবরটাই যখন সে তার মাকে দেওয়ার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসে, সে দেখতে পায় তার মা মারা গেছে। এটা দেখে সঞ্জনা প্রচন্ড কষ্ট পায়। সঞ্জনা পুরোপুরিভাবে একা হয়ে যায়, কারণ তার বাবা কখনোই তার মায়ের অভাবটা তাকে পূরণ করে দিতে পারেনি। সঞ্জনা তার মাকে প্রতিনিয়তই মিস করত। সঞ্জনার যখন এই অবস্থা, তখনই সে দেখতে পায় তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্য একজন মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে। এতে সঞ্জনা আরও ভেঙে পড়ে। আর সেই মহিলা প্রথম দিনই সঞ্জনার গায়ে থেকে সঞ্জনার মার কাপড়টা খুলে দিয়ে তার আনার নতুন কাপড়টা তাকে পরতে বলে। এতে সঞ্জনা আরও রেগে যায়। সে ভাবে এই মহিলা কখনোই তার মা হতে পারে না। এরপর থেকে সঞ্জনার সৎমাও তাকে তেমন ভালো চোখে দেখত না, কিছু হলেই তাকে বকাঝকা শুরু করত। সঞ্জনা যখনই এর প্রতিবাদ করত, সঞ্জনার বাবা উল্টো সঞ্জনাকেই বকাঝকা করত। এতে সেখান থেকে ডিপ্রেশনে চলে যায় সঞ্জনা। এরপরে সঞ্জনা যখন গ্র্যাজুয়েশন করছিল, তখনই তার সম্পর্ক হয় আরবিন্দের সাথে। তারা একে অপরকে ভালোবাসে। আর একদিন সঞ্জনা আরবিন্দকে নিয়ে আসে তার বাড়িতে তার মার ছবি দেখানোর জন্য, তাদের বাড়ি দেখানোর জন্য। যখনই সঞ্জনার বাবা জানতে পারে যে আরবিন্দকে সঞ্জনা ভালোবাসে, সে এই ভালোবাসার সম্পর্কটা কখনোই মেনে নিতে পারেনি। তাই সঞ্জনা মাঝপথেই পড়ালেখা ছেড়ে দিয়ে আরবিন্দের হাত ধরে সে বাড়ি থেকে চলে আসে। আর সেখান থেকে আসার পরেই তারা বিয়ে করে ফেলে। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। আর তাদের সংসারটাও ছিল খুব সুখের। কিছুদিন পরেই সেই সংসার আলো করে আসে রিয়া। একটা ভালো কোম্পানিতে আরবিন্দের জব হয়ে যায়। সবকিছুই ভালোই চলছিল। তাদের সুখের সংসার একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। রিয়া কিছুটা বড় হয়ে যায়। সঞ্জনা তাকে স্কুল থেকে নিয়ে আসে। ঠিক তখনই তাকে কল করে তার সৎমা, বলে তোমার বাবা মারা গেছে। যদিও তোমার বাবা তোমাকে অনেক বকাঝকা করত, কিন্তু মারা যাওয়ার সময় পর্যন্ত সে তোমাকেই মনে করেছে, তোমার কথাই বলেছে। যা হবার হয়েছে। তোমার বাবা যেহেতু মারাই গেছে, তোমার হাজব্যান্ডকে নিয়ে একবার এসে তাকে শেষবারের মতো দেখে যাও। আর আমিও তোমাদের দুজনকে দেখতে চাই। এইসব কথা শোনার পরে সঞ্জনার মনটা গলে যায়। সেও ভাবে সে তার বাবাকে দেখতে যাবে। এরপরে সঞ্জনাকে দেখা যায় আরবিন্দের অফিসে চলে আসে। অফিসের সামনে সে আরবিন্দের গাড়িটাও দেখতে পায়। অফিসের ভেতরে আসার পরে একজন স্টাফকে জিজ্ঞেস করে আরবিন কোথায়। সেই মেয়েটি বলে স্যার তো অফিসেই আছে। এতে সঞ্জনা কিছুটা অবাক হয়ে যায়। সে মেয়েটিকে জিজ্ঞেস করে তাহলে সে আমার ফোন কেন ধরছিল না। এটা শোনার পরে সেই মেয়েটি কথা করতে থাকে। সে বলে স্যার হয়তো মিটিংয়ে বাইরে গেছে। পাশে থাকা একজন লোক বলে আপনি তো এতক্ষণ বলছিলেন যে স্যার ভেতরেই আছে, আমাকে এতক্ষণ বসিয়ে রাখলেন কেন। এটা শোনার পরে সঞ্জনা বুঝতে পারে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে। কেবিনের চাবিটা নিয়ে সঞ্জনা চলে যায়। কিন্তু কেবিনে আসার পরে সঞ্জনা দেখতে পায় আরবিন্দ এমডির মেয়ের সাথে সেখানে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। এটা দেখে সঞ্জনা অবাক হয়ে যায়, ভেঙে পড়ে। এটা দেখার পরে সঞ্জনা আরবিনকে কিছু না বলে সেখানে চলে আসে এবং বাড়িতে আসার পরেই তার কাপড় গোছাতে থাকে। আরবিন তার পিছু পিছু আসে এবং বলে তুমি যেটা দেখেছো সেটা সম্পূর্ণ ঠিক নয়, আমার কথাটা শোনো। আরবিন সঞ্জনাকে উল্টোপাল্টা বোঝাতে থাকে। সে বলে কর্পোরেট লাইফে এমনটা হয়, চাকরি বাঁচাতে গেলে এবং প্রমোশন পেতে গেলে এগুলো একটু একটু করতে হয়, কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমি তোমাকেই ভালোবাসি। সঞ্জনা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আরবিন তাকে জোর করে। অবশেষে সঞ্জনা আরবিনকে বলে তুমি কখনো আমাকে আর কল করার চেষ্টা করবে না, আমি আমার শহরে ফিরে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা আমি তোমাকে পাঠিয়ে দেব। এতে আরবিন্দ কিছুটা রেগে যায়, বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে রিয়াকে নিয়ে একা থাকতে পারবে না, তোমার কি যোগ্যতা আছে। এটা শুনে সঞ্জনার আরও মন ভেঙে যায়। সে জিদ করে আরবিনকে বলে আসে যে আমি যে করেই হোক রিয়াকে নিয়ে একাই থাকবো, তোমার কাছে কখনোই ফিরে আসবো না। আর সেই দিনই সঞ্জনা রিয়াকে নিয়ে গীতার কাছে চলে এসেছিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। রাহুলের বলা আরও একটি কোম্পানিতে চলে আসে সঞ্জনা, কিন্তু সেই কোম্পানির মালিক সঞ্জনার সার্টিফিকেট দেখার পরেই তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু সঞ্জনা তাকে রিকোয়েস্ট করে যে আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি,
আমাকে ছোট একটা চাকরি হলেও দিন, সেটাও আমার চলবে। কিন্তু লোকটি বলে, তোমার যা সার্টিফিকেট তাতে আমাদের কোম্পানিতে কোনো চাকরিই তোমার হবে না। সঞ্জনার মনটা আবারও ভেঙে যায়, সে সেখান থেকে চলে আসতে যাবে। ঠিক তখনই সেই কোম্পানির একজন এমপ্লয়ি লোকটার কাছে আসে এবং বলে, আমাদের কোম্পানির সব এমপ্লয়িরা কমপ্লেন করছে জুম্বা টিচিংয়ের জন্য কেউ আসছে না, আর এটা নিয়ে তাদের মধ্যে একটা গোলযোগ বেঁধে গেছে। কথাটা শুনতেই সঞ্জনা ফিরে আসে এবং বলে, স্যার আপনি চাইলে আমি সেই কাজটা করতে পারি, আমি ভালো ডান্স করতে পারি। লোকটা তাকে জিজ্ঞেস করে, আপনি কি জুম্বা ট্রেনিং এর জন্য কোয়ালিফাইড? সঞ্জনা বলে, না, কিন্তু আমি ভালো ডান্স করতে পারি। তখনই লোকটা বলে, জুম্বা ট্রেনিং আর ডান্স দুটো এক বিষয় নয়, আপনি পারবেন না। কিন্তু সঞ্জনা তাকে মানায়। অবশেষে সেই লোকটি বলে, ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দেব। এরপরে সঞ্জনাকে জুম্বা ট্রেনিং রুমে নিয়ে আসা হয়। সঞ্জনা আসার পরে ভাবতে থাকে, সে তো সত্যিই জুম্বা ট্রেনিং সম্পর্কে কিছুই জানে না, কি করবে। কিন্তু এই চাকরিটা তো তার লাগবেই। এই জন্যই সে ইউটিউবে জুম্বা ট্রেনিংয়ের কিছু ভিডিও দেখে এবং সেটা দেখে সেখানেই সে প্র্যাকটিস করতে থাকে। যেহেতু সঞ্জনা খুবই ট্যালেন্টেড ছিল, কয়েকবার দেখার পরে সঞ্জনা সেই ট্রেনিংগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করে নেয়। সঞ্জনার এই প্র্যাকটিস আড়াল থেকে দেখছিল সেই কোম্পানির এমডি এবং আরও কয়েকজন এমপ্লয়ি, এবং দেখার পরে তারা খুব খুশি হয়ে যায়। লোকটি সঞ্জনাকে বলে, আজকে আপনি আবারও প্রমাণ করে দিলেন ট্যালেন্টের আগে সার্টিফিকেট কিছুই নয়। আর এভাবে অবশেষে সঞ্জনা তার ট্যালেন্টের মাধ্যমে চাকরিটা পেয়ে যায়। পরের দিন থেকে সঞ্জনা তার মেয়ে রিয়াকে স্কুলে পাঠাতে থাকে। এরপরে অবশেষে চাকরি স্কুল দুটোই ঠিক হয়ে গেছে, এখন বাসা খোঁজা দরকার। এজন্য সঞ্জনা গীতাকে নিয়ে শহরের বাইরে চলে যায় বাসা খোঁজার জন্য। গীতা তাকে জিজ্ঞেস করে, শহর থেকে এত দূরে বাসা কেন দেখছো? সঞ্জনা বলে, আমার বেতনটা আহামরি তেমন কিছু নয়, আর শহরে ঘর ভাড়ার যে দাম সেটা আমি বহন করতে পারবো না, তাই শহর থেকে একটু ভেতরে নিয়েছি যাতে দামটা একটু কম পাওয়া যায়। আর অবাক করার বিষয়টা হচ্ছে, এই বাড়িটা সেই বাড়ি যেখানে সূর্যা সেই দুইজনকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল। সঞ্জনা এবং গীতা পুরো বাড়িটা দেখে আর সঞ্জনার পছন্দ হয়। সেখানে সেই কেয়ারটেকারের কথা মতো সঞ্জনার বাড়িটা ভাড়া নিয়ে নেয়। এরপরে সিন শিফট হয়ে যায় মুম্বাই, যেখানে অরবিন্দ এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়। এই জন্য কিছু মিডিয়ার লোক চলে আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। সেখানে মিডিয়ার লোকেরা অরবিন্দকে প্রশ্ন করে, আমরা বাইরে রিউমার শুনেছি আগের ম্যানেজিং ডিরেক্টরের মেয়ের সাথে আপনার একটা অ্যাফেয়ার ছিল, যার জন্য এখন আপনি ম্যানেজিং ডিরেক্টরের পদটা পেয়েছেন। এছাড়া এই অ্যাফেয়ারের কথা জানতে পেরে আপনার স্ত্রীও আপনাকে ছেড়ে চলে গেছে। এতে অরবিন্দ রেগে যায়। অরবিন্দ রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। মিডিয়ার লোকের কোনো প্রশ্নের উত্তরই দেয় না। তার কেবিনে আসার পরে সে বলতে থাকে, সঞ্জনা আমার নামটা খারাপ করে দিয়ে গেছে, ও চলে গেছে তো গেছে, আমার মেয়েটাকে সাথে করে নিয়ে গেছে, আর চারপাশে আমার দুর্নাম হচ্ছে। আমি এত সহজে হেরে যাওয়ার পাত্র নই, আমার সম্মানটা আমি ফিরে আনবই। আর আমার সম্মান ফিরে পেতে চাইলে সঞ্জনাকে খারাপ বানাতে হবে। আমার সম্মান আমাকে ফিরে পেতে হলে আমাকে প্রমাণ করতেই হবে যে সঞ্জনা খারাপ মেয়ে, বস্তির মেয়ে। আমি সঞ্জনাকে ছেড়ে দিয়েছি, সঞ্জনা আমাকে ছেড়ে যায়নি। এরপরে সঞ্জনা তার চাকরি পাওয়ার খুশির খবরটা তার এক আন্টিকে দেওয়ার জন্য আসে। সঞ্জনার এই আন্টি ছিল সঞ্জনার শহরে। তো সঞ্জনার সে আন্টি তাকে বলে, তোমরা এখান থেকে চলে যাবার 2 বছর পরে একজন লোক আমার কাছে এসেছিল। লোকটির নাম ছিল সূর্যা। তোমার ফটো দেখে জিজ্ঞেস করেছিল তোমরা কোথায় থাকো, আমাকে অনেক টর্চারও করেছে, কিন্তু আমি কোনোভাবে মুখ খুলিনি যে তোমরা মুম্বাইতে থাকো। যাবার সময় আমি লোকটিকে জিজ্ঞেস করেছিলাম সে তোমাদের কেন খুঁজছে। লোকটি আমাকে বলে, অর্থাৎ সূর্যা বলে, সূর্যার মেয়ে নাকি তোমার কাছে। এটা শুনে সঞ্জনাও অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, রিয়ার ব্যাপারে লোকটা এমন কথা কেন বলল। সেই মহিলা আরো বলতে থাকে, আমিও অবাক হয়ে গিয়েছিলাম, সূর্যা এমন কথা কেন বলল। সেই লোকটা যাওয়ার কয়েকদিন পরে টিভিতে আমি একটি নিউজ দেখতে পাই যে মেন্টাল হসপিটাল থেকে একটি লোক পালিয়ে গিয়েছে এবং 2 জন লোককে জ্বালিয়ে মেরে ফেলেছিল, আর সেই লোকটাই ছিল সূর্যা। সেখানে আমি নিউজটা দেখার পরে আরো বেশি অবাক হয়ে যাই। সঞ্জনা তার কথাগুলো শুনে একেবারে টেনশনে পড়ে যায় যে এই লোকটা কে, কেন সে রিয়ার ব্যাপারে এমনটা করলো। এদিকে সঞ্জনার শহরে চলে আসে অরবিন্দ এবং সেই শহরের কোর্টে আসার পরে রিয়াকে কাস্টডিতে নেওয়ার জন্য কেস ফাইল করে অরবিন্দ। কেস কোর্টে গড়াতেই দেখা যায় সঞ্জনার কেসটা রাহুল লড়ছিল। কোর্টে যখন 2 পক্ষের উকিলই তাদের বক্তব্য পেশ করেছিল, অবশেষে জাজ সঞ্জনাকে কাঠগড়ায় ডাকে এবং জিজ্ঞেস করে রিয়াকে তার কাছে কেন রাখতে হবে, সেই কারণগুলো যেন সে বলে, আর অরবিন্দকেও সেটা বলতে বলে। সঞ্জনা রিয়াকে তার কাছে রাখার যে কারণগুলো বলে সেগুলো শোনার পরে অবশেষে জাজ সঞ্জনার পক্ষে রায় দেয়, অর্থাৎ রিয়া তার কাছেই থাকবে। কোর্টের শেষে সঞ্জনা যখন অরবিন্দের সাথে দেখা করে তখন অরবিন্দ হাসতে হাসতে বলে যে রিয়াকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। তখন সেখানে সঞ্জনাকে অরবিন্দ অবাক করার মতো একটা কথা বলে, সেটা হচ্ছে রিয়া তার মেয়েই নয়।
সঞ্জনা যেদিন হসপিটালে ডেলিভারি হয় সেদিন জন্ম হওয়ার পরে সঞ্জনার বেবিটা মারা যায়। এটা জানার পরে অরবিন্দ একজন নার্সকে কিছু টাকা ঘুষ দিয়ে অন্য একটি বাচ্চা চুরি করে নিয়ে আসে এবং সেটাই সঞ্জনাকে দেয়। আর সেই বাচ্চাটাই হচ্ছে রিয়া। সঞ্জনা অরবিন্দকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছিলে? অরবিন্দ বলে, আমি চাইনি সমাজে আমার মান সম্মানটা নষ্ট হোক, এই জন্যই। কথাটা শোনার পরে সঞ্জনার সুরিয়ার কথা মনে পড়ে। সে ভাবে যে সত্যি তাহলে রিয়া সুরিয়ার মেয়ে, আর রিয়াকে খোঁজার জন্যই সুরিয়া এসেছিল। এখন সে কি করবে? সে তো রিয়াকে ছাড়া বাঁচতে পারবে না। সেই সময় অরবিন্দ সঞ্জনাকে আরো একটা কথা বলে, যেটা শোনার পরে সঞ্জনার মনটা ভেঙে আবারও টুকরো টুকরো হয়ে যায়। অরবিন্দ বলে, সঞ্জনাকে সে কখনোই ভালোবাসেনি। একটা ডান্স শোতে সঞ্জনাকে সে ডান্স করতে দেখেছিল, তখনই সে তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল এই মেয়েটাকে সে পটিয়ে বিয়ে করে দেখাবে, আর তার বন্ধুরাও বাজি ধরেছিল। সেই জন্যই সে সঞ্জনাকে ভালোবাসার অভিনয় করে তাকে বিয়ে করেছে। এটা শোনার পরে সঞ্জনার মনে অরবিন্দের জন্য যতটুকু ভালোবাসা অবশিষ্ট ছিল সেটাও একেবারে শেষ হয়ে যায়। অরবিন্দ সেখানে আরও বলে, সেই চাকরিতে যাওয়ার পরপরই সেই ম্যানেজিং ডিরেক্টরের মেয়ের সাথে সে রিলেশনশিপ তৈরি করে, যাতে সেই অফিসে সে ভালো একটা পদ পায়। আর আজকে সে সফল, সেই কোম্পানিরই ম্যানেজিং ডিরেক্টর সে। কিন্তু তারপরেও মিডিয়ার লোকেরা আমাকে নিয়ে বাজে কথা বলছে যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর এই জন্যই মিডিয়ার লোকদের কথা বন্ধ করার জন্যই রিয়াকে আমি কাস্টডি নিতে চাই, কারণ আমি আমার জীবনে কখনোই হেরে যেতে চাই না, লুজার হতে চাই না। এরপরেই সঞ্জনা রাহুলকে নিয়ে সে হসপিটালে চলে যায় যে সত্যিই রিয়া তার মেয়ে কিনা। সেই ডক্টর সবকিছু দেখার পরে বলে, হ্যাঁ, সেই দিন এই হসপিটালে আপনার ডেলিভারি হয়েছিল, আর ডেলিভারি হওয়ার পরপরই আপনার বাচ্চাটা মারা গিয়েছিল। আর ঠিক ওই সময়টাতে পাশের কেবিনেই সুরিয়ার বাচ্চা হয়, কিন্তু তার ওয়াইফ বাচ্চা জন্ম দেওয়ার পরপরই মারা যায়। কিন্তু সুরিয়া বাচ্চা জন্ম হওয়ার পরপরই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। এই জন্য সে বুঝতে পেরে যায় যে হসপিটালের লোকেরা তাকে মিথ্যে বলছে, এই জন্য সে রেগে যায়। আমি যখন তাকে শান্ত করতে যাই সে আমার উপরে আক্রমণ করতে চলে আসে। অবশেষে পুলিশকে ডেকে আমি সেই যাত্রায় সুরিয়াকে পুলিশে ধরিয়ে দেই। যখনই পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং কাস্টডিতে নেয়, অবশেষে আমি জানতে পারি যে সুরিয়ার মানসিক সমস্যা রয়েছে। এরপরে পুলিশরা সুরিয়াকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এইসব কথা বলার পরেই সেই ডক্টর সুরিয়ার ছবি এবং তার ঠিকানা দেখাতে থাকে। সঞ্জনা যখন সেই হসপিটাল থেকে বের হয়ে চলে আসছিল তখন একজন নার্স তাকে ডাকে আর বলে, ডক্টর আপনাকে শুধু অর্ধেক কথাই বলেছে। সেই দিন বাচ্চাটা যে বদলে ফেলেছিল সে ছিল আমার হাজব্যান্ড, আর সুরিয়া মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসে আমার হাজব্যান্ডকে কিডন্যাপ করে এবং জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। হসপিটাল থেকেই সঞ্জনা যখন তার মেয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরছিল তখনই রাস্তায় একটা জায়গায় সঞ্জনা সুরিয়াকে দেখতে পায়, আর সুরিয়াকে দেখার পরে সঞ্জনা ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরে যায় সুরিয়া এখানে রিয়াকে নিতে এসেছে। সঞ্জনা তাড়াতাড়ি সেখানে রাহুলকে ডেকে নিয়ে আসে এবং সুরিয়াকে দেখাতে থাকে, কিন্তু ততক্ষণে সুরিয়া সেখানে ছিল না। রাহুল তাকে বলে, ডক্টরের কথা শোনার পরে তুমি হয়তো সুরিয়াকে কল্পনা করেছো, এখানেও আসেনি। সঞ্জনা তারপরেও রিয়াকে নিয়ে দ্রুত তার বাসায় চলে আসে। কিন্তু অটোতে আসার সময় সঞ্জনা যখন আবারও পেছনে তাকায় সেখানে সে আবারও সুরিয়াকে দেখতে পায়। রাতে রিয়াকে ঘুম পাড়ানোর পরে সঞ্জনা আবারও সুরিয়ার কথা ভাবতে থাকে এবং সেই নার্সের কথা ভাবতে থাকে যেখানে সে বলেছিল সুরিয়া মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে একটি লোককে জ্বালিয়ে মেরে ফেলেছিল। সেই নিউজটাই সে ইউটিউবে ঘাটাঘাটি করতে থাকে এবং দেখতে পায়, হ্যাঁ, সুরিয়া সত্যি একটি বাড়িতে দুইজনকে জ্বালিয়ে মেরে ফেলেছিল। কিন্তু সেই ভিডিওটা দেখার পরে সঞ্জনা আরো অবাক হয়ে যায়, কারণ সেই বাড়িটা দেখতে অনেকটা এখন সে নিচে যে বাড়িতে রয়েছে সেই বাড়িটার মতো। সেটা কনফার্ম হওয়ার জন্য সঞ্জনা বাইরে আসে এবং বাইরে থেকে বাড়িটাকে দেখতে পায় এবং দেখে তার ধারণাটাই ঠিক, এই বাড়িটাই সেই বাড়ি যেখানে সুরিয়া সেই দুইজন লোককে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলেছিল। দেখা যায় সুরিয়া রাতে তার বাড়ির আশেপাশেই ছিল। সঞ্জনা যখনই বাইরে এসেছিল সুরিয়াও তার সামনে চলে আসে। সঞ্জনা প্রচন্ড ভয় পেয়ে যায়। সেখানে আসার পরে সুরিয়া সঞ্জনাকে বলে, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার পেছনে যার যার হাত ছিল আমি সবাইকে খুন করে ফেলেছি, শুধুমাত্র তুমি বেঁচে আছো কারণ তুমি এতদিন ধরে আমার মেয়েকে লালন পালন করেছো। সুরিয়া আরো বলে, না হলে তো কবেই তোমাকে মেরে আমি রিয়াকে আমার কাছে নিয়ে আসতাম। এতে সঞ্জনা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে বলে, রিয়া আমার মেয়ে। এটা বলে দৌড়ে সে তার বাড়ির ভেতরে চলে যায় এবং বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেয়। বাড়ির ভেতর আসার পরে সঞ্জনা ভাবতে থাকে এখন সে কি করবে। তখনই তার সেই ব্রোকারের কথা মনে পড়ে। বাড়ি ভাড়া নেওয়ার সময় সঞ্জনাকে সে বলেছিল এই বাড়িতে একটা গোপন রুম রয়েছে যেটার ভেতরে এই বাড়ির মালিকের কিছু পুরাতন জিনিসপত্র রয়েছে। সেই ঘরটা সবসময় তালা দেওয়া থাকে। সঞ্জনা চলে যায় সেই ঘরের ভেতরে। সে আসলে ভেবেছিল রিয়াকে নিয়ে সে এখানেই পালিয়ে থাকবে। সঞ্জনা সেই ঘরের তালা ভেঙে সেই ঘরের ভেতরে যায়। ঠিক তখনই সেখানে দেয়ালের ভেতরে সে একটি ছবি দেখতে পায় যেটার উপরে ধুলো জমে গেছিল। ধুলো
পুরোটা পরিষ্কার করতে সঞ্জনা অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল সুরিয়া এবং তার স্ত্রীর ফটো, অর্থাৎ এই বাড়িটা সুরিয়ারই ছিল। সঞ্জনা আরো ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে করে হোক সুরিয়া এই বাড়ির ভেতরে ঢুকে যাবে এবং তাকে খুন করে রিয়াকে নিয়ে যাবে। তাই সে নিজে সে বাড়ি থেকে পালাতে শুরু করে। সঞ্জনা জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করে, আর সুরিয়াও তার পিছনেই আসছিল। সঞ্জনার জঙ্গলের ভেতরেই আধারে দৌড়াতে শুরু করে, কিন্তু একটা সময় হোঁচট খেয়ে সে পড়ে যায়, আর সুরিয়া তার কাছে চলে আসে। পরদিন সকাল হয়ে যায়, রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরেই দেখতে পায় তার মা আশেপাশে নেই। সে বাড়ির বাইরে বের হয়। তখনই রিয়া তার মা সঞ্জনাকে বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে। রিয়া সঞ্জনার জ্ঞান ফেরায়, আর জ্ঞান ফিরতেই সঞ্জনার মনে পড়ে গতকাল রাতের ঘটনা, যে সুরিয়া তার পিছু করেছিল। কিন্তু এরপরে কি হয়েছিল? সুরিয়া রিয়াকে কেন নিয়ে যায়নি? সে তো অজ্ঞান হয়েই ছিল। তাহলে কি সে সব কল্পনা করেছিল? তাড়াতাড়ি রিয়াকে নিয়ে এসে আবারও সেই রুমটাতে আসে এবং সেই ছবিটা দেখে, কিন্তু সেখানে দেখতে পায় সেখানে এখনো সুরিয়া এবং তার স্ত্রীর ছবিটা ছিল। বুঝতে পারে গত রাতে তার সাথে যেটা হয়েছে সেটা কল্পনা নয়, সুরিয়া তার কাছে এসেছিল। তাই সে আরো ভয় পেয়ে যায় যে সুরিয়া হয়তো এবার রিয়াকে নেয়নি, কিন্তু পরের বার অবশ্যই নিয়ে যাবে। এরপরে সঞ্জনা চলে আসে রাহুলের কাছে এবং গতকাল রাতে তার সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। সুরিয়ার ব্যাপারটাও সে খুলে বলে। রাহুল তার কথা শুনে বিশ্বাসই করে না। রাহুল বলে, তুমি যেটা বললে সুরিয়া তোমাকে ধাও করেছিল, আর দৌড়াতে দৌড়াতে একটা সময় তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। তাহলে সেই সময় তো সুযোগ ছিল যে সুরিয়া সহজেই রিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারত। কিন্তু সঞ্জনা বলে, সুরিয়া এটা করেনি, কারণ যে বাড়িটায় এখন আমি আছি সেটা সুরিয়ারই বাড়ি। সুরিয়ার বাড়িতেই আমি ভাড়া থাকছি। সুরিয়া আমাকে বলছে এখান থেকে চলে যেতে রিয়াকে রেখে, আর রিয়া এই বাড়িতে থাকবে। সবকিছু শোনার পরে কিছুটা সিরিয়াস হয়ে যায় রাহুল। সে বলে, যদিও রিয়া তোমার মেয়ে নাও হয়, রিয়া তোমার কাছেই সেফ থাকবে, কারণ সুরিয়া একজন ক্রিমিনাল, তার উপর আবার মানসিক ভারসাম্যহীন। ও যদি রিয়াকে কোনো কিছু করে ফেলে বা কারো কাছে বিক্রি করে দেয় তাহলে কি হবে? তুমি টেনশন করো না, আমি আমার এক পুলিশ বন্ধুর সাথে কথা বলবো, সে তোমার প্রোটেকশনের ব্যবস্থা করবে। সেখানে রাহুল সঞ্জনাকে শেষে আরও একটা কথা বলে, আগামীকাল আমার বাড়িতে একটি ছোটখাটো ফাংশন রয়েছে, তুমি রিয়াকে নিয়ে চলে এসো। পরের দিনই দেখা যায় সেই অনুষ্ঠানে সঞ্জনা রিয়াকে নিয়ে চলে আসে। তাকে যে ওয়েলকাম করে রাহুল। তাদের এই ক্লোজনেসটা দেখার পরে সেখানে কয়েকজন মহিলা রাহুলের মাকে বলে, আরে বাহ, কিছুদিন পরেই তো তোমাদের বাড়িতে আরো একটা অনুষ্ঠান করতে হবে, তোমার ছেলের বউ আসবে যে, সাথে একটি নাতনি ফ্রি। এতে রাহুলের মা অনেক রেগে যায় এবং মনে মনে শুধু সঞ্জনাকে বকাঝকা করতে থাকে। অনুষ্ঠানের একটা সময় যখন রাহুলের মা দেখতে পারে রাহুল অন্য জায়গায় ব্যস্ত রয়েছে, তখনই সে সঞ্জনার কাছে চলে আসে এবং সঞ্জনার সাথে কথা বলতে থাকে। সে সঞ্জনাকে বলে, তোমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা রয়েছে, আমি চাই না তুমি রাহুলের সাথে কখনো দেখা করো। তুমি রাহুলের থেকে সবসময় কিছুটা দূরে দূরে থাকবে, আমি চাই না তুমি ওকে ডিস্টার্ব করো। এইসব শোনার পরে সঞ্জনা প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই সেখান থেকে সে রিয়াকে নিয়ে বাসায় চলে আসে। সঞ্জনা যখন বাড়ি ফিরে আসছিল ঠিক তখনই রাস্তায় আবারও সে সুরিয়াকে দেখেই ভয় পেয়ে যায় এবং রিয়াকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। সঞ্জনা দেখতে পায় সুরিয়া তার পেছন পেছনে আসছিল। একটা সময় দৌড়াতে যেয়ে তার ওড়নাটা একটি লোহার ভেতরে বেঁচে যায়। সঞ্জনা রিয়াকে বলে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু রিয়া সেখানে যাচ্ছিল না, তার মাকে ডাকছিল। সঞ্জনা সেখানে তার ওড়নাটা জোর করে ছাড়াতে গিয়ে সেখানে থাকা একটি কারেন্টের খুঁটির সাথে তার মাথায় আঘাত পায়। সে আবারও অজ্ঞান হয়ে যায়। সেখানে সঞ্জনার এই অবস্থা দেখে রিয়া মা মা বলে চিৎকার করে। ঠিক তখনই দেখা যায় সেখানে আশেপাশে কিছু পেট্রোল টিম ছিল। সেখানে থাকা পুলিশরা রিয়ার চিৎকারের শব্দ শুনে সেখানে চলে আসে এবং সঞ্জনাকে হসপিটালে ভর্তি করায়। সঞ্জনার জ্ঞান ফিরতে দেখা যায় সেখানে গীতা এবং রাহুল এসেছিল। গীতা বলে, তুমি রিয়াকে নিয়ে টেনশন করো না, ও আমার কাছে সুরক্ষিত থাকবে। অন্যদিকে রাহুল সঞ্জনাকে বলে, আই এম সরি, আমি তোমার কথায় এতটা গুরুত্ব দেইনি। আমি আজকেই পুলিশের সাথে কথা বলছি এবং সেই সুরিয়াকে ধরার ব্যবস্থা করছি। রাহুলকে দেখা যায় তার সেই পুলিশ ফ্রেন্ডের সাথে সে কথা বলছিল। অন্যদিকে রিয়া তার ক্লাস শেষ করে বাইরেই বসেছিল গীতার জন্য, যে তাকে নিতে আসবে। ঠিক তখনই দেখা যায় একটি খেলনা গাড়ি, আর সেই রিমোট কন্ট্রোল গাড়িটার পেছনে পেছনে আসতে শুরু করে রিয়া। একটা সময় রিয়া দেখতে পায় সেই গাড়িটা রেখেছিল সেখানে সুরিয়া, আর সুরিয়া সেই গাড়িটি দিয়েই তাকে তার কাছে নিয়ে আসে। সুরিয়া তাকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে চায়। সে চিৎকার করে। তার চিৎকার শুনে স্কুলের সিকিউরিটি গার্ডগুলো তার পিছু করতে শুরু করে। এটা দেখে সুরিয়া রিয়াকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। যখনই সে রোডে আসে, অপর দিক থেকে একটা আসা গাড়ি সুরিয়া এবং রিয়াকে অ্যাক্সিডেন্ট করে। তখনই দেখা যায় এই সবকিছুই ছিল সঞ্জনার একটা দুঃস্বপ্ন মাত্র।
সঞ্জনা বাইরে বের হয়ে আসে, নার্স দেখে তাকে আবারও বেডে যেতে বলে, কিন্তু সঞ্জনা বলে তাকে একটা ফোন কল করতে হবে। সেখানে সে রাহুলকে কল করে আর বলে তার মনে হচ্ছে সুরিয়া রিয়াকে নিয়ে যাবে, কিন্তু রাহুল বলে তুমি টেনশন করো না, রিয়া আমার কাছেই রয়েছে আর আমি এখন পুলিশ স্টেশনে আছি। সঞ্জনা সেখানে ফোন রেখে সাথে সাথে পুলিশ স্টেশনে চলে আসে এবং রিয়াকে দেখতে চায়, কিন্তু রাহুল বলে রিয়া আমার কাছে নয়, গীতার কাছেই আছে। এতে সঞ্জনা রেগে যায়, বলে তুমি মিথ্যে কেন বললে আমাকে? কিন্তু রাহুল বলে তুমি এত টেনশন করো না, সুরিয়া রিয়াকে কিছুই করতে পারবে না, আমাকে বিশ্বাস করো। কিন্তু তারপরেও সঞ্জনা রাগারাগি করতে থাকে। তখনই রাহুল সঞ্জনাকে অবাক করার মতো একটি কথা বলে, সুরিয়া কখনোই রিয়াকে কিছু করতে পারবে না, কারণটা হচ্ছে সুরিয়া 2 বছর আগেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু সঞ্জনা বিশ্বাস করে না, সে বলে সে সুরিয়াকে নিজের চোখে দেখেছে। কিন্তু রাহুল তাকে বিশ্বাস করানোর জন্য সেখানে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, সেই মেন্টাল হসপিটালের সিসিটিভি ফুটেজ। সেই দিন হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সময় সুরিয়া একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সিসিটিভি ফুটেজ দেখার পরে সঞ্জনা নিজেই অবাক হয়ে যায়। সে বলতে থাকে তাহলে আমি সুরিয়াকে কি করে দেখলাম? রাহুল এরপরেই গতকালকে রাতের সিসিটিভি ফুটেজ সঞ্জনাকে দেখাতে থাকে, যেখানে রিয়া এবং সঞ্জনাকে কেউ ফলো করছিল না। সেটা ছিল সঞ্জনার একটা মনের ভুল, সে শুধুমাত্র সুরিয়াকে ইমাজিনেশন করত। এরপরে এই সবকিছু দেখার পরে রাহুল চলে যায় সঞ্জনার সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে কথা বলতে এবং সেখানে সঞ্জনার মানসিক অবস্থার কথা জানতে চায়। সেই ডক্টর বলে ছোটবেলায় যখন সঞ্জনার মা মারা গিয়েছিল সেই সময় অনেক বড় একটা শক পেয়েছিল সঞ্জনা। তার মা মারা যাওয়ার পরে সঞ্জনা একেবারে একা হয়ে যায়। তার এই একাকিত্ব দূর করতে সে নিজের মাকে কল্পনা করতে শুরু করে। দিনে দিনে সঞ্জনার অবস্থা খারাপ হতে থাকে। এটা তার বাবা এবং সৎমা দেখার পরে সঞ্জনাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। কিন্তু হোস্টেলে আসার পরেও এত ছেলেমেয়ের মাঝেও সে তার মাকে ভুলতে পারেনি। সে সবসময় তার মাকে মনে করত, একা একাই থাকতো, চুপচাপ কারোর সাথেই কথা বলতো না। কিন্তু যখন সঞ্জনা বড় হয় সে আরবিন্দকে ভালোবাসে আর আরবিন্দের ভালোবাসাই তাকে সুস্থ করে তোলে। কিন্তু যেদিন থেকে আরবিন্দ আবারও সঞ্জনাকে ধোঁকা দিতে শুরু করে এবং সঞ্জনা এটা জানতে পেরে যায়, সেদিন থেকে আবারও তার একাকিত্ব রোগটা শুরু হয়ে যায়। আর যেদিন থেকে সঞ্জনা রিয়ার ব্যাপারটা জানতে পারে এবং সুরিয়ার ব্যাপারটা জানতে পারে, সেদিন থেকে তার মনের ভেতরে একটা ভয় ঢুকে যায়। আর সুরিয়ার ছবি দেখার পরপরই সে সুরিয়াকে ইমাজিন করতে শুরু করে, কারণ সঞ্জনা ভাবতো যে সুরিয়া সবসময় রিয়াকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, এই জন্যই সে এমনটা কল্পনা করত। রাহুল ডক্টরকে জিজ্ঞেস করে তাহলে এখন সঞ্জনাকে সুস্থ করে তোলার উপায় কি? সেই ডক্টর বলে সঞ্জনা যদি আবারও আগের মতোই ভালোবাসা পায় তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে উঠবে। আর সেই ভালোবাসার মানুষটা যদি তাকে বিশ্বাস করিয়ে দিতে পারে যে সুরিয়া সত্যি মারা গেছে, তাহলে সঞ্জনা পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। ঘটনা বর্তমানে চলে আসে। আসলে রাহুল এইসব বিষয় জানার পরে আগেই চলে গিয়েছিল সেই ডক্টরের সাথে কথা বলতে এবং সবকিছু যখন সে জানতে পারে এখন সে সঞ্জনাকে সবকিছু খুলে বলে। আর সবকিছু শোনার পরে সঞ্জনা নিজেই অবাক হয়ে যায়, খুবই ভেঙে পড়ে। পরের দিনেই একজন লোককে দেখানো হয়, সেটা আর কেউ নয় সুরিয়া। কিন্তু রাহুলের কথা অনুযায়ী সুরিয়া তো মারা গিয়েছিল, তাহলে সুরিয়া কিভাবে এলো? তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন মেন্টাল হসপিটাল থেকে সুরিয়া পালিয়েছিল পরের দিনই পুলিশ তাকে খুঁজে পেয়ে যায় এবং তাকে ধরার জন্য ধাওয়া করতে শুরু করে। পুলিশ দেখে সুরিয়াও পালাতে শুরু করে। মেন রোডে দিয়ে যখন সে দৌড়াচ্ছিল হুট করে একটা ট্রাকের সাথে সুরিয়া বাড়ি খায় এবং তাকে পুলিশরা সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। কিন্তু হসপিটালে কিছুক্ষণ চিকিৎসা করার পরে সেখানে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। সুরিয়ার লাশটা যখন মর্গে রাখা হয় সুরিয়ার হাত পা নড়তে থাকে, সে আবারও জীবিত হয়। এমন কেস খুবই রেয়ার, কিন্তু এমনটা ঘটে। সুরিয়া সেখান থেকে পালানোর জন্য অন্য বেডের ডেড বডিকে নিজের বেডে এনে রেখে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে চলে আসে। সুরিয়া রিয়াকে খুঁজে পাওয়ার জন্য সেই হসপিটালে ওয়ার্ড বয় এবং নার্সকে তার বাড়িতে নিয়ে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। যেহেতু সঞ্জনা এবং রিয়া সেই বাড়িতে আর থাকছিল না সেই ঘটনার পরে, তাই সুরিয়া চলে আসে সেই ডক্টরের কাছে। সেই হসপিটালে সঞ্জনা এবং সুরিয়ার ওয়াইফকে সেদিন যে ডেলিভারি করিয়েছিল সেখানেই সে সঞ্জনার ব্যাপারে খোঁজ নিতে থাকে। কিন্তু সেই ডক্টর বলে সে কিছুই জানে না। একটা সময় সে তাকে টর্চার করে, কিন্তু তারপরও সেই ডক্টর মুখ খোলে না। অবশেষে রেগে গিয়ে সুরিয়া সেই ডক্টরকে সেখানেই খুন করে ফেলে। কিন্তু খুন করার পরেই দেখা যায় সঞ্জনার নাম্বার থেকে সেই ডক্টরের কাছে একটি কল আসে। সুরিয়া এটা দেখতে পেয়ে যায় আর সেখানে সঞ্জনার নাম্বারটা দেখে সুরিয়া খুব খুশি হয়ে যায়। সঞ্জনা রিয়াকে নিয়ে একটি শপিং মলে আসে, সেখানেই দেখা যায় তার পিছু পিছু সুরিয়াও আসছিল। সঞ্জনা রিয়াকে নিয়ে শপিং মলে আসার পরে রিয়ার একটা খেলনা দেখে খুব পছন্দ হয়ে যায়। সে তার মাকে বলে, সঞ্জনা খেলনার দামটা দেখে বলে তাকে সেটা পরে কিনে দেবে। এটা আড়াল থেকে দেখতে পায়
পায় সুরিয়া। এরপরেই সঞ্জনা যখন রিয়াকে খাবার টেবিলে বসে রেখে খাবার আনতে যায়, তখনই রিয়া দেখতে পায় পাশেই একটা ব্যাগের মধ্যে তার সেই খেলনাটা ঝুলছিল। সেটা দেখে তার খুব পছন্দ হয়। সুরিয়া সেই ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করে আর রিয়া তার পেছনে পেছনে হাঁটতে শুরু করে। এদিকে সঞ্জনাকে খাবার আনতে আনতে সেই ডক্টরকে আবারও কল করতে দেখা যায়, কিন্তু সেখানে ডক্টরের একজন কাজের মহিলা সেই ফোনটা ধরে আর বলে গতকাল রাতেই সেই ডক্টরকে খুন করা হয়েছে। এটা শুনে সঞ্জনা অবাক হয়ে যায়। সে বলে আমি গতকাল রাতেই তাকে কল করেছিলাম। কথাটা শুনে আবারও সঞ্জনার মনে সেই ভয়টা ঢুকে যায়। তখনই তার রিয়ার কথা মনে পড়ে। পেছনে তাকিয়ে যখন সে রিয়াকে দেখতে যাবে, রিয়াকে সেখানে সে দেখতে পায় না। সঞ্জনা ভয় পেয়ে যায়। সঞ্জনা রিয়াকে পাগলের মতো খুঁজতে শুরু করে। ঠিক সেই সময়টাতে রাহুলের সেই পুলিশ বন্ধুকে সঞ্জনা সেখানে দেখতে পায়। সঞ্জনাকে জিজ্ঞেস করে সে এইভাবে কি খুঁজছে। সঞ্জনা বলে আমার মেয়ে রিয়া হারিয়ে গেছে আর এই শপিং মলে আমি সুরিয়াকে দেখেছিলাম। আসলে শপিং মলে আসার সময় একটা সময় সুরিয়াকে সে দেখেছিল, কিন্তু সঞ্জনা ভাবে এটা তার ইমাজিনেশন, এই জন্য সে আর কিছু মনে করেনি। কিন্তু এখন যখন রিয়া হারিয়ে গেছে তার মনে হচ্ছে সত্যি সুরিয়া এখানে রয়েছে। পুলিশকে বলে তাড়াতাড়ি আপনি আমার মেয়েকে খোঁজার চেষ্টা করুন। সেই পুলিশ তাড়াতাড়ি রিয়াকে খুঁজতে শুরু করে। একটা সময় সে দেখতে পায় রিয়া একজন লোকের সাথে কথা বলছিল। আসলে সে সুরিয়ার সাথে কথা বলছিল। রিয়াকে ডাকে সেই পুলিশের কণ্ঠস্বর শুনতেই সুরিয়া সেদিকে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সঞ্জনা রিয়াকে নিয়ে বাসায় চলে আসে। রাতে সে দেখতে পায় রিয়া সেই খেলনাটা নিয়ে খেলছে। এটা দেখে সঞ্জনা অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে এই খেলনাটা তুমি কোথায় পেলে? রিয়া বলে আমার ড্যাডি আঙ্কেল এটা আমাকে দিয়েছে। সঞ্জনা এটা শুনে বুঝতে পেরে যায় যে সুরিয়া এখনো মারা যায়নি। সে রাহুলকে কল করে এবং সব বিষয়টা খুলে বলে সুরিয়া মারা যায়নি। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও রাহুল তার কোনো কথাই বিশ্বাস করে না। বলে তুমি একটু শান্ত হও, শপিং মলে যেটা ঘটেছে সেটা অন্য ঘটনা, এর সাথে সুরিয়ার কোনো হাত নেই। ফোনটা সে রেখে দেয়। রাতে দেখা যায় সঞ্জনা রিয়াকে নিয়ে যে বাড়িতে থাকতো সেখানে চলে আসে সুরিয়া এবং সঞ্জনাকে আঘাত করে সেখান থেকে রিয়াকে নিয়ে চলে আসে। পরের দিন যখন সঞ্জনা রাহুলকে এই কথাটা বলে, পুলিশরা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সেই চেকপোস্ট চেক করতে তারা দেখতে পায় একটি গাড়িতে সুরিয়া রিয়াকে নিয়ে যাচ্ছে। তখন রাহুল এবং সেই পুলিশরা বিশ্বাস করে যে সুরিয়া এখনো মারা যায়নি আর সে রিয়াকে কিডন্যাপ করেছে। সেই পুলিশ অফিসার সাথে সাথে সব রোডে চেকপোস্ট বসিয়ে দিতে বলে এবং গাড়িগুলো চেক করতে বলে যাতে রিয়াকে নিয়ে সুরিয়া কোথাও পালিয়ে যেতে না পারে। অন্যদিকে সুরিয়াকে দেখা যায় যে রিয়াকে নিয়ে গাড়ি নিয়ে অন্য শহরে পালিয়ে যাচ্ছিল। রাস্তায় পুলিশের চেকপোস্ট দেখেই সুরিয়া রিয়াকে নিয়ে গাড়িটা রেখে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের ভেতরে পালিয়ে আসে সুরিয়া আর সেখানেই জঙ্গলের ভেতরে পুরাতন একটি বাড়ি ছিল। সেই বাড়িতেই রিয়াকে রেখে সুরিয়া ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই দেখা যায় রিয়ার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই সুরিয়ার মোবাইলটা লুকিয়ে নেয় এবং তার মা সঞ্জনাকে কল করে। সঞ্জনা রিয়ার কল পেয়ে খুব খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে কোথায় আছে। ছোট্ট মেয়ে রিয়া সেভাবে বলতে পারে না। তারপরে অনেক চেষ্টা করে বলে যে জঙ্গলের ভেতরে একটি বাড়িতে সে রয়েছে। ওই সময়টাতে সুরিয়ার ঘুম ভেঙে যায়। সে ফোনটা সাথে সাথে রিয়ার কাছ থেকে নিয়ে নেয়। সুরিয়া রিয়াকে বলে তুমি যদি তোমার মেয়ে রিয়াকে নিতে চাও তাহলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। 1 কোটি টাকা পাওয়ার পরে আমি তোমাকে কথা দিচ্ছি রিয়ার পিছু আমি আর করব না। আর যদি টাকা দিতে না পারো তাহলে তুমি রিয়াকে ভুলে যাও। এটা শুনে কান্না করতে থাকে সঞ্জনা। সে বলে আমি এত টাকা কোথায় পাবো? কিন্তু সুরিয়া তার কোনো কথা শোনে না। অবশেষে সঞ্জনা বলে ঠিক আছে, আমার মেয়েকে তুমি কিচ্ছু করো না, আমি টাকার ব্যবস্থা করছি। প্রথমেই সঞ্জনা চলে যায় তার কোম্পানিতে আর সেখানে 1 কোটি টাকার লোন চাইতে থাকে। তার চাকরিটা ছিল খুবই সাধারণ, বেতনও কম, তার উপরে আবার 1 কোটি টাকার লোন। এটা দেখে সেই লোকটা রেগে যায় এবং সঞ্জনাকে তার চাকরি থেকেই বরখাস্ত করে দেয়। অন্যদিকে সঞ্জনা কোনোভাবেই পুলিশের কাছেও যেতে পারছিল না, কারণ সুরিয়া তাকে বলে দিয়েছিল কোনোভাবেই পুলিশের কাছে যাওয়া যাবে না। এই কথাগুলো যখন সে গীতার সাথে শেয়ার করে, গীতা বলে তুমি আরবিন্দের কাছে সাহায্য চাও। অনেক ভাবার পরে অবশেষে সঞ্জনা আরবিনকে কল করে এবং বলে রিয়া কিডন্যাপ হয়েছে আর তাকে ছাড়ানোর জন্য 1 কোটি টাকা লাগবে। আরবিন সবকিছু শোনার পরে বলে ঠিক আছে, রিয়া আমারও মেয়ে, টাকাটা আমি দেব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু সঞ্জনা বলে না, আমি কখনোই তোমার কাছে ফিরে যাব না, তুমি টাকাটা আমাকে লোন হিসেবে দাও, আমি টাকাটা পরিশোধ করে দেব। আরবিন বলে আমার কথা না শুনলে আমি ও টাকাটা দেব না। সঞ্জনা বুঝতে পারে সে কোনোভাবেই এত টাকা জোগাড় করতে পারবে না। অবশেষে সে রিয়াকে বাঁচানোর জন্য অন্য একটা পথ বেছে নেয়। একটা জায়গায় যেয়ে সে একটি গান কিনে নেয়।
যাবার আগে সঞ্জনা রাহুলকে একটি ভয়েস মেসেজ দিয়ে যায় যে আমি রিয়াকে বাঁচানোর জন্য একাই যাচ্ছি, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তুমি রিয়ার খেয়াল রেখো। লোকেশনটা তার সাথে শেয়ার করে যায়। সঞ্জনা প্রথমে সেখানে একটি খালি ব্যাগ নিয়ে যায়, কিন্তু রিয়াকে সে দেখতে পায় না। রিয়া কোথায় জিজ্ঞেস করে। সুরিয়া বলে আগে আমাকে টাকা দিতে হবে। সঞ্জনা এটা শোনার পরপরই সাথে সাথে গানটা বের করে সুরিয়াকে হুমকি দিতে শুরু করে। এটা দেখে সুরিয়াও প্রচন্ড রেগে যায় এবং সঞ্জনার উপরে হামলা করে বসে। দুইজনের মধ্যে দুর্দান্ত ফাইট হতে থাকে, কিন্তু ফাইট করার সময় সঞ্জনার হাত থেকে গানটা পড়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে আবারও সে হাতের কাছে তার গানটা পায় এবং সাথে সাথে সে সুরিয়ার বুকে গুলি করে বসে। সঞ্জনা রিয়া কোথায় সেটা জিজ্ঞেস করে। সুরিয়া বলে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি রিয়াকে পাবেই না, কিন্তু আমি যদি রিয়াকে ছেড়েও দেই তারপরেও তুমি রিয়াকে পাবে না, ও রিয়াকে ছিনিয়ে নেবে। তখনই আরভিন সেখানে চলে আসে এবং পেছন থেকে সঞ্জনার মাথায় আঘাত করে। আসলে সুরিয়া যখন রিয়াকে খোঁজার জন্য আরভিনদের কাছে এসেছিল তখনই সবকিছু শোনার পরে আরভিন বলেছিল তুমি রিয়াকে খুঁজে বের করো এবং আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে 1 কোটি টাকা দেব। আর আরভিন এমনটা কেন করতে চাইছিল সেটা আমরা সবাই জানি। সুরিয়া আসলে মেন্টাল হসপিটাল থেকে বের হয়ে রিয়াকে খুঁজছিল কারণ তার টাকা দরকার ছিল। রিয়াকে দিয়ে সে টাকা ইনকাম করতে চাইছিল। আরভিনকে সেখানে দেখার পরে সঞ্জনা অবাক হয়ে যায়। আরভিন হাসতে থাকে, বলে আমি তো তোমাকে বলেছিলাম আমি কখনো লুজার হয়ে বাঁচতে চাই না। তখনই সেখানে একটি ভিডিও দেখায় সঞ্জনাকে, যেটা সেই অনুষ্ঠানে ছিল। সেই দিন ওয়েলকাম করার সময় রাহুল এবং সঞ্জনা একটু ক্লোজ ছিল। আরভিন বলে এই ভিডিওটা দেখে আমি তোমার নামে বদনাম ছড়িয়ে দেব চারপাশে, যে তুমি খারাপ, তুমি আমাকে ছেড়ে যাওনি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এই কথাগুলো বলতে বলতে একটা সময় আরভিন সুরিয়াকে খুন করে ফেলে, কারণ সে তাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু কাজটা সে ঠিক মতো করেনি। উল্টো সে সঞ্জনার কাছে আবার টাকা চেয়ে বসেছে। পরে আরভিন সঞ্জনাকে গুলি করতে যাবে, ঠিক সেই সময়টাতে রাহুল চলে আসে এবং আরভিনদের সাথে ফাইট করতে শুরু করে। রাহুল আরভিনদের সাথে পেরে উঠছিল না। এতক্ষণে রিয়া সেই বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে এবং সঞ্জনাকে খুঁজে পেয়ে যায়। তখনই সঞ্জনা দেখতে পায় যে আরভিন রাহুলকে মারার পরে রিয়াকে ধরার জন্য আসছে। এতে দেখে সঞ্জনা দ্রুত আরভিন্দের উপরে আঘাত করে এবং আরভিন্দ একটা গাছের ডালার ভেতরে যেয়ে ঢুকে যায়, যার ফলে সেখানে আরভিন্দ মারা যায়। অবশেষে রাহুল, সঞ্জনা এবং রিয়া সেখান থেকে চলে আসে আর সঞ্জনা তার মেয়েকে নিয়ে সুখে থাকতে থাকে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।